আমি ওকে। রেকর্ড অন করে দিচ্ছি, আমি রেকর্ড অন করে দিচ্ছি। হ্যাঁ, একজন বলেছেন ইনসার্ট থেকে ওয়াটারমার্কে যাব। আচ্ছা, এবার বলেন দেখি, আমি কোন একটা লেখা লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম, এখন এটাকে আমি স্কোয়ার করব। এটা কোন জায়গা থেকে করব? টুটাকে আমি স্কোয়ার করে দেবো এর উপরে। স্কোয়ার কিভাবে করব? ভাইয়া এটা হচ্ছে হোম থেকে। হ্যাঁ, হোম থেকে। হোম থেকে হচ্ছে মানে কাট, মানে এবিসির উপরে যে কাট করা আছে তার পাশে যে এক্স, মানে নিচে হচ্ছে এটাকে মনে হয় সাব বলে, আর তারপরে হচ্ছে এক্স স্কয়ার, মানে এই অপশনটা আছে আর কি। ওকে। আচ্ছা আপু, আমি একটু করে অ্যাড করে দিই। যেটা উপরে দেয় সেটাকে বলে সুপার স্ক্রিপ্ট, আর যেটা নিচে আসে সেটাকে বলে সাবস্ক্রিপ্ট। ওকে। আচ্ছা, ঠিক আছে, চলেন আজকে আমরা ইনসার্ট মেনু দিয়ে শুরু করি। অনেকে প্র্যাকটিস করেছেন, অনেকে প্র্যাকটিস করেননি। যারা প্র্যাকটিস করেন আপনারা একটা প্র্যাকটিস করবেন। আসলে যখন আপনি প্র্যাকটিস করবেন না, তাহলে এই ক্লাস করে আপনি আসলে পরবর্তীতে যখন কাজ করতে যাবেন তখন আপনি কিন্তু আটকে যাবেন, এখানে বুঝতে পারবেন না যে আসলে আপনি কোথায় কি করবেন বা কোন জিনিসটা আপনার দরকার। তাহলে চলেন আমরা আজকে শুরু করি। শুরুতে চলে আসি ইনসার্ট মেনু। ওকে, ইনসার্ট মেনুতে চলে আসি। ইনসার্ট মেনুতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের অপশন, পেজ লেআউট অপশনটার কাজ কি? আমরা তো সেদিন হোম দেখেছি, ডিজাইন দেখেছি, এবং এখান থেকে ভিউ অপশন দেখেছি। তো পেজ লেআউট অপশনের কাজটা কি? পেজ লেআউট অপশনের কাজটা হচ্ছে, আমরা যে সেদিন পেজ সেট আপ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি, আমরা চাই যে পেজ লেআউট অপশন থেকে, পেজ লেআউট অপশন থেকে আমাদের এই যে এখানে পেজ সেট আপটা করতে পারি এবং মার্জিন সেট আপ করতে পারি। গত ক্লাসে আমি ডকুমেন্টের শুরুতে দেখিয়েছিলাম যে কিভাবে পেজ সেট আপ করে আমাদের ডকুমেন্টে আমরা কাজ শুরু করব। তো এই যে পেজ সেটআপটা আছে না, এই অপশন থেকে আমরা মার্জিন এবং পেপার অপশনে গেলে এখানে অনেকগুলো পেপার আছে, দেখিয়েছিলাম পেপার সিলেক্ট করতে পারি, এবং লেআউট অপশন থেকে কোন পেজ বা হেডারে কতটুকু রাখবো, ফুটারে কতটুকু রাখবো, এই মাপটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এরপর এখানে আরো কিছু অপশন আছে, দেখেন এখন আমার পেজটা সোজাসুজি আছে, এখন এটাকে আমি চাইছি লম্বা লম্বি আছে, এটাকে আড়াআড়ি করবো। এই যে পেজ ওরিয়েন্টেশন আছে না, এই অপশনটা থেকে আপনি যখন ল্যান্ডস্কেপ করে দিবেন তখন এটা এভাবে হয়ে যাবে। ওই যে আমরা টিউশনের পোস্টার লাগাই, টিউশন করাতে চাই বা টুলেটের পোস্টার লাগাই, ওই যে ওইভাবে আড়াআড়ি করে আমরা এই যে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সিলেকশনের মাধ্যমে পেজকে লম্বা লম্বি এবং আড়াআড়ি করে দিতে পারি। এরপরে সাইজটা তো আপনাদেরকে সেদিন দেখিয়েছিলাম। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন কলামস। এই কলামস অপশনের কাজ কি? এখানে 1 2 3 রাইট লেফট অনেকগুলো কলাম আছে। এই কলাম অপশনের কাজ হচ্ছে, দেখেন আমি যখন এখন এখানে লিখছি, আমি যদি এখন এখানে লিখি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওকে, ওকে, এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমি এখানে লেখার পরে দেখেন এন্টার দিলে এটা কোথায় আসতেছে, নিচে আসতেছে। কারণ কেন? এটা এখন করা আছে, আমি এখান থেকে যতটুকুই লিখি এটা পুরাটা লেখার পরে এটা নিচে চলে আসবে, বাম পাশে নিচে চলে আসবে। এখন আমি চাচ্ছি না এটা এভাবে আসবে না, আমার এই লেখাটা এখানে আসার পরে আবার এখান থেকে ডান পাশ থেকে শুরু হবে, অর্থাৎ দুইটা কলামে ভাগ হয়ে যাবে। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা করবো আমরা, অর্থাৎ পেপারে দেখেন না আমরা বাম পাশে কিছু লেখা থাকে, ডান পাশে এবং এর পাশাপাশি কলাম ওয়াইজ ভাগ করা করা কি থাকে, লেখা থাকে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা আমরা ওয়ার্ডেও করতে পারি। এই যে দেখেন এখানে একটা অপশন আছে কলাম অপশন, এই কলাম অপশনে যখন আপনি যাবেন এখানে দেখেন 2 3 লেফট রাইট অনেকগুলো কলাম, যখন আপনি 2 কলাম করে দিবেন, এখন দেখেন আমি যদি লিখি, আমার নাম লিখি, এখন দেখেন এন্টার দেওয়ার পরে এটা নিচে চলে আসছে বা একটা নির্দিষ্ট, যখন আমি লিখবো এই যে দেখেন এই জায়গাতে যাওয়ার পরে এটা এখন দুইটা কলামে ভাগ হয়ে গিয়েছে।
দেখছেন ইউনিভার্সিটি লেখার পরে আমার লেখাটা আর এই যে এই অংশটুকুতে আসেনি, কিন্তু আপনি দেখেন এটা নিচে চলে আসছে। এখন এই ওয়াইজ আমি যতগুলো লেখা লিখবো সবগুলো এই যে এই সোজা এই সোজা কি হবে, পেস্ট হবে। কিন্তু আমি চাচ্ছি যখন আপনারা কোনো ডকুমেন্টে 2 পার্ট করে কোনো জিনিস বা কোনো লেখাকে বোঝাতে চাইবেন, বা যারা স্টুডেন্ট করেন অনেক সময় অনেক কোয়েশ্চেন পেপার রেডি করার জন্য আমাদেরকে 2টা কলাম ইউজ করতে হয়, তখন আমরা এই কলামের কাজটা ব্যবহার করে থাকি। তখন আমরা কি করতে পারি, এখন আমার এখানে আসছে, এখন আপনি চাইতেছেন ডান পাশে কিছু লিখবেন, এখন এটা 2টা কলামে ভাগ হয়ে আছে, এটা বাম পাশে আছে। তো এখন আপনি এখানে দেখেন, আপনি যখন ডান পাশে লিখতে চাইবেন তখন আপনি এখানে ডাবল ক্লিক করলেও আপনার কার্সর যাবে না। তো এখানে কলাম ভাগ করে দেওয়ার পর আমাদেরকে করতে হবে কি, এই যে দেখেন ডকুমেন্টের লাস্ট শেষে কার্সর রেখে এখানে কলামের পাশে উপর দেখেন একটা অপশন আছে, ব্রেক অপশন আছে। এই ব্রেক অপশনের কাজ কি, একটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হচ্ছে আমি এখানে লিখলাম, এরপর আমি নিচে আর পেজে লিখবো না, আবার আরেকটা পেজ আসবে। আপনি যখন এখান থেকে পেজ ব্রেক দিবেন তখন এখানে আপনার আরেকটা পেজ চলে আসবে। হ্যাঁ, অথবা পেজ ব্রেকের একটা শর্ট কমান্ড আছে, কন্ট্রোল আর এন্টার একসাথে দিলে নতুন একটা পেজ চলে আসে। আমরা যেটা দেখছি আমার এখন ডান পাশে লিখতে হবে, আমার এটা এখন 2টা কলামে ভাগ করা আছে। আমরা এই যে এখান থেকে ব্রেকে চলে যাব, ব্রেক থেকে যখন কলাম ব্রেকে দিব দেখেন এখন আমার কার্সরটা ডান পাশে চলে আসছে। এখন আপনি এখানে যখন লিখবেন দেখেন এখন তখন লেখাগুলো দেখছেন, এখন আমার এই যে লেখাগুলো 2 পাশে ভাগ হয়ে গেছে। এখন আপনি আবার এখানে ক্লিক করলে কার্সর এখানে চলে আসবে, এখানে দিলে কার্সর এখানে চলে যাবে। তো এইভাবে কলাম ব্যবহার করে আমরা আমাদের যে কোনো প্রয়োজন অনুযায়ী যে কোনো যখন দরকার হবে যে 2টা কলামে লিখবেন তখন আপনারা এভাবে লিখতে পারেন। আপনি যদি বলেন যে না ভাই আমি 3টা কলাম লাগবে, এখান থেকে 3 সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে লেখার পরে আমি যখন আবার দিব সেটা নিচে চলে আসবে, এই পাশে আর যাবে না। আবার ডান পাশে কার্সর নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে কার্সর রাখবেন, ব্রেকে চলে যাবেন, কলাম ব্রেকে দিবেন, তাহলে দেখেন এই জিনিসটা আবার চলে আসছে এই জায়গায়। এখন আমি যখন এখানে লিখবো বুঝতে পারছি, ক্লিয়ার সবার কাছে কলামের বিষয়টা? এভাবে করে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী 2টা কলাম 3টা কলাম যে কোনো ভাবে ভাগ করে আপনি লিখতে পারেন। এখন আবার যখন সিঙ্গেল কলামে নিয়ে আসতে চাইবেন সবগুলোকে সিলেক্ট করে কলাম থেকে 1 করে দিবেন। এই যে দেখেন এখন সবগুলো লেখা একটা কলামে চলে এসেছে। এখানে আরো 2টা অপশন আছে, লেফট কলাম এবং রাইট কলাম। লেফট কলাম এবং রাইট কলামের কাজ কি, তখন এই যে 2টা কলাম হয়ে ভাগ হবে, এই যে এখানে একটা কলাম, তারপরে এই যে ডান পাশে আরেকটা কলাম। যখন আপনি এটা হচ্ছে লেফট কলাম রাইট কলাম দিবেন তখন এটা আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে। এখানে যাবেন, কলাম ব্রেকে দিবেন, আপনার এখানে ডকুমেন্ট এখানে কার্সর চলে আসবে। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এটা ছিল কলাম। ওকে, এই জিনিসগুলো আমাদের সচরাচর লাগে না, এগুলোতে আমরা কাজ করব না। এরপরে চলে আসি আমরা ইনসার্ট পেজে। এই যে ইনসার্ট পেজে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, সবাই মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখবেন। ইনসার্টের প্রথমে আসে কাভার পেজ। কাভার পেজের কাজটা কি, আমরা অনেক সময় আমাদের অ্যাসাইনমেন্ট করি না, আমাদের একটা কাভার পেজ লাগে। এখানে ডিফল্ট কিছু কাভার পেজ দেয়া আছে, আমরা এখান থেকে চাইলে নিজেদের মতো করে যদি প্রয়োজন হয় এটি সিলেক্ট করে দিবেন। এখানে একটা কাভার পেজ টাইটেল চলে আসছে, এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে মোর কাভার পেজে যখন চলে যাবেন একটা অপশন আছে, এখানে মাইক্রোসফট অফিসে কিছু ডিফল্ট কাভার পেজ আছে, ওগুলো ইউজ করতে পারেন। বেসিক্যালি আমরা যখন কোনো কাভার পেজ ইউজ করি আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, আমরা সেটাকে কি করি, নিজেদের মতো করে রেডি করে নিই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে
বেসিক্যালি এটা ব্যবহার করি না কভার পেজ। এরপরে ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি? ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আপনার যখন আপনার এখানে একটা পেজ থাকবে, আপনি ওখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, নিচে আর একটা পেজ চলে আসবে। ওই যে পেজ ব্রেক যেটা ওখানে দেখিয়েছিলাম সেটাও সেম এখানে। আপনার নিচে যখন আরেকটা পেজ লাগবে, আমরা চাইলে ইনসার্ট থেকেও করতে পারি, অথবা কন্ট্রোল এবং এন্টার যখন আমরা একসাথে চাপ দিব তখন আমাদের নিচে আরেকটা করে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আপনি যতবার কন্ট্রোল এন্টার চাপবেন ততবার একটা করে ব্ল্যাঙ্ক পেজ নিচে চলে আসবে। ট্যাবলটাতে পরে যাচ্ছি, ট্যাবল অনেকগুলো কাজ। আচ্ছা, পিকচারটা দেখায়। এবার দেখেন পিকচারের কাজ কি, ইনসার্টে পিকচারের কাজ কি। পিকচারের কাজ হচ্ছে অনেক সময় আমাদেরকে কি করতে হয়, ছবির উপর লিখতে হয়। কোনো হয়তো সেটা কোম্পানির লেটার হেড হইতে পারে, বা কোনো ছবির উপর লিখতে হইতে পারে, অথবা কোনো বায়োডাটাতে বা আমাদের রিজিউমিতে আমরা ছবি অ্যাড করার জন্য এই যে ইনসার্ট থেকে ইমেজ অপশন দিয়ে যে কোনো ছবি আমরা কি করতে পারবো, ইউজ করে এখানে লিখতে পারবো। আপনি এবার ছবি ইনসার্ট করার পর কি আমরা সাথে সাথে লিখতে পারবো না, এখানে কিছু কাজ আছে। ছবি অ্যাড করার পর আপনি দেখেন ছবির উপর যখন ক্লিক করবেন উপরে একটা অপশন চলে আসে ফরম্যাট। এই ফরম্যাট অপশনে গিয়ে আপনাকে এই যে টেক্সট র‍্যাপ অপশন থেকে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিতে হবে, তখন আপনি ছবির উপর লিখতে পারবেন। এই যে দেখেন এখন আমি ছবির উপর লিখতেছি, এটা এখানে ছবির উপর লেখা যাবে সামার ইন পিকচার। ওকে, এরপরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করতে পারেন। এভাবে করে আমরা ছবির উপর লিখতে পারি, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে সাইজ বড় ছোট করে এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে ব্যবহার করতে পারবেন। এবং এই ফরম্যাট অপশনে গেলে ইমেজের আরো অনেকগুলো টুল পেয়ে যাবেন। কি কি টুল পাবেন? এই যে দেখেন আপনি এটাকে যখন অনেকগুলো ছবি থাকবে তখন সেটাকে আপনি ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারবেন, সামনে পিছনে আনতে পারবেন, এবং অ্যালাইনমেন্ট আপনি কোন জায়গায় চাচ্ছেন বা যেটার সাথে অ্যালাইন করতে, যেমন আমি যদি টেক্সটের সাথে টেক্সট সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, এটার সাথে অ্যালাইন করতে যাবেন। যখন অনেকগুলো ছবি থাকবে তখন সেটার সাথে অ্যালাইন করার জন্য এই যে মনে করেন দুই পাশে না, দুটো ছবিকে আপনি একসাথে সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, দেখেন দুইটা ছবি মাঝখানে চলে এসেছে। এভাবে করে যখন অনেকগুলো ছবি থাকবে কোনো ডকুমেন্টে তখন আমরা এখান থেকে এই ফরম্যাট অপশন থেকে অ্যালাইনমেন্ট করতে পারবো। এরপরে আসি, ছবির আপনার কোন একটা নির্দিষ্ট ছবি নিয়েছেন, সেটা একটা নির্দিষ্ট আপনার হাইট লাগছে, যে আমার ছবিটা এখন কত আছে 2.78 ইঞ্চি, এবং লম্বায় আছে 2.78 ইঞ্চি, পাশে আছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এখন আপনি চাচ্ছেন না আমি এটাকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে রাখবো, তখন আপনি এই যে ছবিটাকে চাইলে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে সাইজ বসায়ে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যখন এন্টার দিবেন দেখেন এটা এখন সাইজে চলে আসছে। এরপরে আসেন, আমরা এই যে ছবি ইউজ করেছি, ছবিটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারি। এখানে একটা রিমুভ অপশন আছে, তবে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব একটা ভালো আসে না, সো আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক অনলাইন টুলস আছে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমাদের অনেকেরই জানা আছে। তারপর এখান থেকে আপনি চাইলে যে ছবি ইউজ করেছেন সেটাকে আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সচার বা এফেক্ট দিয়ে আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট করে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে চাইলে আপনি ছবির কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো হচ্ছে কিছু এফেক্ট আছে, যদিও নরমালি এগুলো কোনো অফিসিয়াল কাজে বা কিছুতে ইউজ করা হয় না। অফিসিয়ালি যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, কোন একটা লেটার হেড বা কোন একটা কোম্পানির লেটার হেড বা তাদের প্যাডে কিভাবে লিখতে হয়। আমি একটা লেটার হেড নিয়ে আসি, এই যে দেখেন এই লেটার হেডটাকে আমি এখানে নিয়ে এসেছি। তা আনার পরে এটাকে কি করব, ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট, এই যে বিহাইন্ড টেক্সট দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি কি করে নিব, এখানে অ্যালাইনমেন্ট করে নিব, অ্যালাইনমেন্ট করে এটাকে বসাই নিব। ওকে, এই যে
সরি, আমি এটা করেছি, আমার এটা একটু A4 সাইজে ছিল না, সেটাকে A4 সাইজে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, এই যে দেখেন, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে এখানে কি করে নিতে পারি, এখান থেকে সুন্দর মতো লেটার হেডটাকে বসিয়ে নিতে পারি। এই বসানোর পর আপনি যখন কোনো একটা লেটার হেড বসাবেন, সেটাকে কি করবেন, এখানে আনার পরে র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করলেন, এরপরে অ্যালাইনমেন্টে চলে যাবেন। অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট এবং অ্যালাইন অথবা অ্যালাইন সেন্টার, এটা করে ডানে বামে আপনার যতটুকু অ্যাডজাস্ট করা সেটা করে নিতে পারবেন। কিন্তু আমরা সেটা করবো না, আমরা করব কি, ডিস্ট্রিবিউট হরাইজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। হ্যাঁ, আচ্ছা, আমার এই পেজটা তোমার প্রবলেম আছে, আমার একটা ফাইল থেকে লেটার হেডটা নিচ্ছি। একটা মিনিট, সরি ফর লেট। এই যে দেখেন, আমরা এখানে এই যে ওয়াটার লেটার হেডটা নিলাম, ছবিটা আসার পরে ফরম্যাট, র্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট হরাইজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিয়ে আমরা এখান থেকে পেজটাকে কি করে নিব, আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। এরপরে দেখেন কার্সারটা যে ডকুমেন্টের শুরুতে আছে, তখন আমরা এই যে এন্টার দিলে কার্সারটা নামবে। এটা একটু ইমেজ আসলে, লেটার হেডে আসলে এটা একটু প্রবলেম করে, এই জিনিসটাকে সলভ করে নিব, অ্যাডজাস্ট করে নিব। এরপর আপনি এখানে যেটা লিখতে চাচ্ছেন সেটাকে অ্যাডজাস্ট করে আপনি লিখতে পারবেন। বুঝা গেছে বিষয়টা? আপনি আপনার মতো করে লিখে এবার এখানে যা অ্যাড করা প্রয়োজন, যখন যেটাতে কাজ করতে চাচ্ছেন, যে জিনিসটা প্রোভাইড করতে চাচ্ছেন, ওই জিনিসটা আপনি আপনার পছন্দ মতো করে লিখে এখানে প্রোভাইড ডকুমেন্টটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। বুঝা গেছে? ক্লিয়ার সবার কাছে বিষয়টা? ইমেজ সেট করে কিভাবে ইমেজের উপর আমরা লিখতে পারি, বা একটা লেটার হেড বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের লেটার হেডকে আমরা ওয়ার্ডে নিয়ে এসে ওটার উপর কিভাবে লিখতে পারি। ক্লিয়ার সবার কাছে এটা? ভাই আর একটু দেখা দিলে ভালো হয়। ওকে, আপনি ইনসার্টে চলে যাবেন, ইনসার্ট থেকে পিকচার্স। হ্যাঁ, আমার এখানে জেপিজি ফাইলটা নেই, এজন্য আমি আরেকটা ফাইল থেকে কপি করে নিচ্ছে। ইনসার্ট থেকে পিকচার্সে চলে যাবেন, পিকচার্সে গিয়ে আপনি এখান থেকে যে ছবিটা বা যে লেটার হেডে লিখতে যাচ্ছেন ওই লেটার হেডটাকে নিয়ে আসবেন। হ্যাঁ, আমি আমার কপি, এই যে লেটার হেডটাকে নিয়ে আসবেন। লেটার হেডটা এখানে আসার পরে এটার হাইট একটু ইয়ে আছে, হাইটটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। A4 এর হাইটটা হচ্ছে 11.69, 8.27। ইমেজটা আসার পরে আপনার যদি হাইট ঠিক থাকে, তারপর র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট সিলেক্ট করার পরে আমরা হাতে ধরে এটাকে কি করব না, এভাবে টেনে অ্যাডজাস্ট করব না, যেভাবে ছিল আমরা ওইভাবে থাকবে। এই অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট হরাইজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এখন এখানে একটা জিনিস দেখেন, আমার এই পাশে একটু গ্যাপ আসছে না? এই গ্যাপটা কেন আসছে জানেন? অ্যালাইনমেন্টে গেলে এখানে নিচের দিকে দেখেন আরো অনেকগুলো অপশন আছে। আমরা অ্যালাইন টু পেজ সিলেক্ট করে দিয়ে যখন আমরা ডিস্ট্রিবিউট হরাইজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিব, এখন দেখেন আমার আর ওই সাদা যে একটা খালি অংশ দেখাচ্ছিল ওই জিনিসটা আসবে না। আপনি যখন অ্যালাইন টু মার্জিন দিয়ে ডিস্ট্রিবিউট করবেন, তখন হচ্ছে ওই যে আমরা যে 1 ইঞ্চি করে মার্জিন নিয়েছি, ওই মার্জিনের সাথে ওয়ার্ড
এই যে জ্যাপিজ ইমেজটা আছে সেটাকে সে অ্যালাইন করবে। কিন্তু আপনি যখন অ্যালাইন টু পেজ দিবেন তখন হচ্ছে ওই যে 8.27 এবং 11.68 পেজের যে অরিজিনাল সাইজ আছে ওই সাইজের সাথে সে তখন এটাকে অ্যাডজাস্ট করে নেবে। এরপর আপনি এখানে আপনার মতো করে যা লিখতে চাচ্ছেন, যে ডকুমেন্টে কাজ করতে চাচ্ছেন, এটা আপনি আপনার মতো করে এখানে লিখে কাজ করতে পারবেন। আশা করছি ইমেজের বিষয়টা সবার কাছে ক্লিয়ার। এরপরে আসেন শেপস। শেপস এর কাজটা কি? শেপস এর কাজ হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্ট যখন কাজ করছি অনেক সময় আমাদেরকে অনেক কিছু বক্স করে দেখাতে হয়, তারপরে অ্যারো দিয়ে বোঝাতে হয়, আমরা এই জিনিসগুলো এখান থেকে করতে পারি। এই যে এভাবে করে আপনি শেপ ব্যবহার করবেন, ক্রিয়েট করবেন। শেপ ক্রিয়েট করার পরে আপনি দেখেন এখানে ফরম্যাটে অটোমেটিক কতগুলো অপশন চলে আসে। এই ফরম্যাট অপশন থেকে আপনি কালার চেঞ্জ থেকে ধরে শেপের যা করতে চাচ্ছেন সেটাকে করতে পারবেন। মনে করেন আপনি এই যে কালার ইউজ করতে চাচ্ছেন, এটাকে এখান থেকে আউটলাইন, হোয়াইট আউটলাইন দিতে চাচ্ছেন, দিবেন। তারপরে আপনি এখান থেকে এটাকে এফেক্ট দিতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, পজিশন কোন পজিশনে রাখতে চাচ্ছেন এই জিনিসটা আপনি এখানে দিতে পারবেন যে আমি কোন পজিশনে এটাকে রাখতে চাচ্ছি। ওকে। আর যখন শেপের উপর লিখতে চাইবেন তখন কি করতে হবে? র‍্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট। আপনি এখন ডাবল ক্লিক করলে এই শেপের উপর লিখতে পারবেন। ওকে। তো এইভাবে করে শেপ ক্রিয়েট করে শেপকেও আমরা কি করব? বিহাইন্ড টেক্সট করে নিয়ে শেপের উপর রেখে এটাকে আমরা লিখতে পারবো। এরপরে আরেকটা যেটা কাজ আছে, আপনি চাইলে ওয়ার্ড ব্যবহার করে যে কোনো একটা ডকুমেন্টে এই যে শেপ গুলো ব্যবহার করে যে কোনো একটা ডিজাইন আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করতে পারবেন? আপনি যখন দেখেন এই শেপের উপর ক্লিক করছেন, ফরম্যাট অপশনটা চলে আসছে, এই যে বাম পাশে কোনায় দেখেন এডিট শেপ একটা অপশন আছে। এই এডিট শেপ অপশন থেকে দিয়ে আপনি এখান থেকে প্রথমে শেপের যে স্ট্রাকচারটা আপনি নিয়েছেন ওটা চেঞ্জ করতে পারবেন, নতুন কোনো শেপ অ্যাডজাস্ট করতে চাইলে আপনি সেটা করতে পারবেন। অথবা এখানে একটা আছে দেখেন এডিট শেপে ক্লিক করলে এডিট পয়েন্টস একটা অপশন আছে। এই এডিট পয়েন্টস এর কাজ কি? এডিট পয়েন্টস এর কাজ হচ্ছে এই দেখেন আমি যখন এডিট পয়েন্টে ক্লিক করলাম এখানে চার কোণায় যে চারটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো এখানে ভিজিবল। এখন এখান থেকে যে কোনো পয়েন্ট আমি ক্লিক করে সেটাকে কি করতে পারবো? বড় ছোট করে আমার যে ডিজাইন প্রয়োজন বা যে ডিজাইন আমি কাজ করতে চাইতেছি বা ডিজাইনটাকে আপনি যদি চেঞ্জ করতে চান আপনি ওই কাজটা এখান থেকে করে নিতে পারবেন। যে কোনো পয়েন্ট ধরে আপনি এটাকে করে নিতে পারবেন। এই পয়েন্ট ধরে আপনি এটাকে কি করতে পারবেন? বড় ছোট করে নিতে পারবেন, বা আপনার পছন্দ অনুযায়ী আপনি যে ডিজাইনে যেভাবে কাজ করতে চাচ্ছেন ওই জিনিসটাকে আপনি এখান থেকে এডিট শেপের মাধ্যমে করে আপনি কি করতে পারবেন? অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ক্লিয়ার সবার কাছে? এডিট পয়েন্ট বা এই যে শেপ ব্যবহার করে কিভাবে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি ওয়ার্ডের মাধ্যমে। আশা করছি জিনিসটা সবার কাছে ক্লিয়ার। এভাবে করে ডিজাইন ব্যবহার করে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো যে কোনো একটা কি করতে পারেন? ডিজাইন এখানে ক্রিয়েট করে নিতে পারেন। এই যে দেখেন করে নিয়েছেন, আপনি আউটলাইন চেঞ্জ করবেন, আউটলাইন চেঞ্জ করেন। হ্যাঁ, এরপর আপনি চাইলে দুইটাকে ধরে আপনি একসাথে কি করতে পারেন? এই যে এখানে অনেকগুলো এফেক্ট আছে, শেপ এফেক্ট, 3D এফেক্ট করে দিতে পারেন, গ্লো দিতে পারেন। আপনি চাচ্ছেন 3D করবেন, 3D করে দিতে পারেন। কিছু প্রিসেট আছে, এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে যে জিনিসটা চাচ্ছেন ওই জিনিসটাকে আপনি আপনার মতো করে কি করতে পারবেন? ডিজাইন করে কাজ করতে পারবেন। ক্লিয়ার সবার কাছে শেপের বিষয়টা? ইনসার্ট থেকে কিভাবে আমরা শেপ ব্যবহার করে যে কোনো একটা ডিজাইন বা আমরা যেটা চাইতেছি ওটাকে কাজ করতে পারি। আশা করছি সবার কাছে জিনিসটা ক্লিয়ার। এরপরে আসি স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট আর চার্ট দুইটার কাজই হচ্ছে সেম। দুইটার কাজ কিরকম সেম?
আমি আগে কিছু নাম্বারিক ডাটা নিয়ে আসি। এই স্মার্ট আর্টের কাজ হচ্ছে আমরা কোনো যখন প্রেজেন্টেশন করি ওয়ার্ড দিয়ে, কোনো যখন ডাটা দেখাবো, কোনো যখন তথ্যচিত্র দেখাবো, এই জিনিসটাকে আমরা এই যে স্মার্ট আর্ট এবং চার্টের মাধ্যমে করতে পারি। যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন, আপনাদের যখন কোনো থিসিস পেপার করবেন বা অ্যাসাইনমেন্ট করবেন, ওই জায়গায় আপনার যখন কোনো তথ্যচিত্র উপস্থাপন করতে হবে, তখন আপনি সেটাকে এই যে এইখান থেকে ওয়ার্ড দিয়ে করতেছেন, এটাকে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার পছন্দ মতো, যদি আমি এখানে ডিপার্টমেন্টের নাম দিয়ে আপনাদেরকে একটা ডেমো দেখাই। ওকে, এই যে দেখেন, এই জিনিসটাকে আমি কি করব, এখানে প্রেজেন্ট করব। এই সবগুলো জিনিসকে আপনি এই যে এখান থেকে এরকম তথ্যচিত্রের মাধ্যমে কি করতে পারি, আমরা প্রেজেন্ট করতে পারবো। যে যে কোনো ডকুমেন্ট বা যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এটাকে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করার পরে আপনার উপরে দেখবেন যখনই সিলেক্ট করবেন ফরম্যাট অপশন চলে আসবে। ফরম্যাট অপশন থেকে এটাকে আমরা ফিল কালার যেটা চাচ্ছি, যেরকম চাচ্ছি আমাদের পছন্দ অনুযায়ী কি করতে পারবো, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, ফিল কালার চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এখান থেকে চাইলে শেপ আউটলাইন দিতে পারবো। এখন আপনি বলছেন না আমি ফিল কালারও চেঞ্জ করব না, ডিজাইনও চেঞ্জ করব না, আমি করব এটার যে স্ট্রাকচারটা আছে এটা পুরোটাকে চেঞ্জ করব। ফরম্যাটের পাশে দেখেন আরেকটা অপশন আসে যে ডিজাইন। এই ডিজাইনে যখন আপনি যাবেন, এখান থেকে এটার স্ট্রাকচার গুলোকে আপনি কি করতে পারবেন, 3D মডিউলে বা আপনি যেভাবে চাচ্ছেন ওই জিনিসটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আপনি বলছেন না আমি এই লেআউটে দেখাবো না, অন্য কোনো লেআউটে দেখাবো। এই যে লেআউটে এই বাম পাশে যে অপশনটা আছে না, এই যে দেখেন লেআউট যে অপশনটা আছে না, এখানে এই অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখানে মোর লেআউটে চলে যাবেন। এখানে ওই তখন যে সিলেক্ট করছিলেন, এখানে অনেকগুলো কি আসবে, অপশন আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে চাইলে জিনিসটাকে যেটাই চাইতেছেন ওইটাকে আপনি আপনার মতো করে চুজ করে এটাকে কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। যেখানে দেখেন কালার চেঞ্জের একটা অপশন আছে, এখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার বা যে কোনো স্ট্রাকচারে ডিজাইনটাকে কি করতে পারবেন, ক্রিয়েট করে চেঞ্জ করে দিতে পারবেন। এটা ছিল স্মার্ট স্মার্ট আর্টের কথা। অর্থাৎ কোনো তথ্যচিত্র বা কোনো টপিক নিয়ে যখন আমরা কাজ করতেছি, ওই জিনিসটাকে কি করা, এখান থেকে চেঞ্জ করে দেওয়া। বুঝা গেছে এই জিনিসটা স্মার্ট আর্টের। এরপরে আসেন চার্ট। চার্টের কাজ কি, আমরা কোনো একটা ডকুমেন্টেশন করতেছি বা কোনো একটা রিপোর্ট লিখতেছি, ওই রিপোর্টের কিছু তথ্যকে আমার কি করতে হবে, আমি গ্রাফ আকারে এখানে দেখাবো। যখন আপনি এখানে গ্রাফ আকারে দেখাবেন, এই যে গ্রাফ আকারে দেখানোর জন্য আমরা এখান থেকে এই জিনিসটাকে ইউজ করব। ওকে, এই যে দেখেন এখান থেকে আপনি পাই চার্ট বা বার চার্ট নিয়ে ওকে যেটা চাচ্ছেন ওটাকে সিলেক্ট করে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনার এখানে ডান পাশে এই যে একটা অপশন চালু হবে। এটার কাজ কি, গ্রাফের এই কাজটা মূলত এক্সেলে করা হয়, কিন্তু এটাকে ওয়ার্ড দিয়েও করা যায়।
ওকে, আপনি এখানে দিলেন, আমি দিলাম কি টিসি মেম্বার কাউন্ট। মনে করেন আইটি সোসাইটিতে কোন বছরে কত মেম্বার হয়েছে আমরা সেটা কি করব, সেটা কাউন্ট করব। ওকে, এখানে আমি দিলাম, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। 2023 মনে করেন আমাদের কত হয়েছে, 250 জন মেম্বার হয়েছে। দুই হাজার চব্বিশে আমি দিলাম 300 মেম্বার হয়েছে। 2025 25-এ 150 মেম্বার হয়েছে। 2026 আমাদের 220 মেম্বার হয়েছে। দিয়ে যখন আপনি এন্টার দিবেন, এই যে দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আপনি চাচ্ছেন এখানে আরেকটা স্পেসিফাই করবেন, কি স্পেসিফাই করবেন, টোটাল মেম্বার এত হয়েছে, তার মধ্যে মেল পাশাপাশি হচ্ছে ইমেল। ওকে, তাহলে আমার এখানে 250 জন, 250 জন আমি দিলাম কত, 150 জন আমার মেল, 300 জন এখানে, 200 জন মেল, 75 দিয়ে যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার এখানে দেখেন এই যে টোটাল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি এটা ক্লোজ করে দিবেন। এইভাবে করে আমরা কি করতে পারি, এটা আমাদের ডাটাগুলো দেখাতে পারি। এরপর এখানে দেখেন প্লাস একটা অপশন থাকে, এই প্লাস অপশনে আরো অনেকগুলো অপশন থাকে, যে চার্ট টাইটেল, আমার চার্টের টাইটেল কি ছিল, ওই চার্টের টাইটেল দেখায়, তারপরে ডাটা লেভেল কোনটাতে কতটুকু আছে ওটা দেখায়। ওকে, এই যে এইভাবে করে আমরা এখানে কি করতে পারি, আমাদের যখন কোনো পরিসংখ্যানিক ডাটাকে আমরা দেখাবো, সেটাকে আমরা এই যে চার্টের মাধ্যমে আমরা এখান থেকে প্রেজেন্ট করতে পারি, এবং আমরা চাইলে এই তথ্যটাকে বা চার্টটাকে চেঞ্জ করতে পারি, যে ফরম্যাট থেকে সেই ফিল্ডগুলো চেঞ্জ করতে পারি, অথবা ডিজাইনে গেলে আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডাটাগুলো বা ডাটার যে পরিমাণটা আছে সেটাকে ঠিক রেখে আপনি আপনার এখান থেকে প্রয়োজন অনুযায়ী কি করতে পারবেন, যে কালার থিম বা যেটাতে চাচ্ছেন বা লেআউট যদি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে লেআউটও চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের ডাটা বা যে গ্রাফ চার্ট আমরা যে ইনফরমেশন দেখাতে চাইতেছি সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এরপর যদি আপনি বলেন যে ভাইয়া আমি এখান থেকে কি করতে চাই, যে আমার ডাটাগুলো চেঞ্জ করতে, ডাটা রং এন্ট্রি করেছি, তখন আপনি যখন এই ডাটাটার উপর ক্লিক করবেন, এই যে এখানে দেখেন ফর ডিজাইন অপশনে চলে গেলে এখানে একটা অপশন আসবে এডিট ডাটা। যখন আপনি আবার এখানে ক্লিক করবেন, আপনি ওই যে ডাটাটা এন্ট্রি দিয়েছেন ওই জিনিসটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি আবার এডিট করে যখন এটাতে জাস্ট ক্লোজ করে দিবেন, আপনার ডাটাটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখেন চেঞ্জ চার্ট টাইপ একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে এটাকে কোন ভাবে দেখাতে চাচ্ছেন বা কিভাবে দেখাতে চাচ্ছেন আপনি আপনার মতো করে জাস্ট দিয়ে সিলেক্ট করে দিয়ে, ওকে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। দেখেন আপনার ডাটা চার্ট এখানে চেঞ্জ হয়ে গেছে। এটাকে চাইলে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন, বা এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে ডকুমেন্টে কাজ করতেছেন সেটার সাথে যেটা খুব পারফেক্টলি অ্যালাইন করে সেটাতে অ্যাডজাস্ট করে দিয়ে আপনি আপনার মতো করে এই কাজগুলো করতে পারবো। চার্ট এবং স্মার্ট চার্ট এবং চার্টের কাজটা সবার বুঝে গিয়েছে, ক্লিয়ার।
কিভাবে করে আমরা এখানে শেপ অ্যাড করতে পারি এবং চার্ট অ্যাড করতে পারি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমরা কি আসলে ক্লাসটা শুনছি? কেউ কোনো রেসপন্স করছেন না আপনারা? জি ভাই, শুনছি ভাই। বাকিরা? বুঝতে পারছি ভাই। ভাইয়া কথায় তো কনফিডেন্স নাই। জাকিয়া সুলতানা আপু হ্যান্ড রেজ করেছেন। আপু, জি ভাইয়া ক্লিয়ার। জাকিয়া সুলতানা আপু হ্যান্ড রেজ করেছেন। আপু কোনো কোয়েশ্চেন আছে? আগে থেকেই করা ছিল ভাইয়া। ও আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটুক পর্যন্ত, যে ভাই এই জায়গায় বুঝি না বা আরেকবার দেখিয়ে দিতে হবে এমন? প্রমিলি আপু হ্যান্ড রেজ করেছেন। আপু কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে এখানে দেখেন স্ক্রিনশট আছে, যে স্ক্রিনশট কিভাবে নিতে হয়। বেসিক্যালি আমরা ল্যাপটপে যখন স্ক্রিনশট নিই, প্রিন্ট এসকিউআর একটা প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে আমাদের কিবোর্ডে, দেখবেন প্রত্যেকের ল্যাপটপের কিবোর্ডে আছে ফাংশন কিগুলোর সাথে, বা আমরা যে এক্সট্রা কিবোর্ড করেন ওখানে দেখেন প্রিন্ট এসকিউ একটা অপশন আছে। আপনি যখন প্রিন্ট এসকিউ অপশনে ক্লিক করবেন, আপনার এটা এই যে এরকম চলে আসবে। পরে আপনি জাস্ট এভাবে মার্ক করে আপনি যেটা স্ক্রিনশট নিতে যাচ্ছেন এটা স্ক্রিনশট নিতে পারবেন, নিয়ে জাস্ট মার্কআপে শেয়ার থেকে সেভ করতে পারবেন, অথবা এটা কপি হয়ে আছে। আপনি এখন যে কোনো জায়গায় যে এটাকে যখন পেস্ট করবেন তখন সেটা এখানে চলে আসবে। এরপরে আসি এখানে হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্কের কাজটা কি? হাইপার লিঙ্কের কাজ হচ্ছে, ভাই লিংক করা। হ্যাঁ ভেরি গুড, হাইপার লিঙ্কের কাজ হচ্ছে আমার অন্য কোনো একটা পেজে কোনো একটা ডকুমেন্ট করা আছে, আমি ওইটার সাথে আমার এই ডকুমেন্টটাকে লিংক করে দিব। আমরা সেটা কিভাবে করতে পারি? আমি TCITS লিখলাম, আমি এখন এটার সাথে আমার কোন একটা ডকুমেন্ট কি করব, লিংক করে দেব। এখানে কার্সর রাখবো, হাইপার লিংকে চলে যাব, আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করি। মনে করেন এই যে আমি আমার রিজিউমের ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করব, এই যে আমি এটাকে এখন কি করে দিচ্ছি এখানে, আবার একটু করে দেখাই। এই যে ফাইলটার সাথে লিংক করতে হচ্ছে সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে মনে করেন যে কভার লেটারের ফাইলটাকে আমি কি করব, লিংক করব, যেটার সাথে যে ওয়ার্ডটা পুরো ডকুমেন্টে যখন অনেকগুলো লেখা থাকবে। আচ্ছা, আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি, ওকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এই যে লরেম, এটার সাথে আমি একটাকে হাইপার লিংক করব। ইনসার্ট, এখান থেকে এই যে হাইপার লিংকে চলে যাব। হাইপার লিংকে চলে গিয়ে আমি এখান থেকে যেই ডকুমেন্টটা চাইতেছি ওই ডকুমেন্টটাকে কি করব, মনে করেন আমি আমার রিজিউমটাকে কানেক্ট করতে চাইতেছি, সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব। এরপরে যখন আপনি এটাতে কন্ট্রোল এবং মাউস দিয়ে যখন একটা ক্লিক করবেন, আপনাকে যে দেখান এই যে ডকুমেন্টটা দেখাবে। এটা পিডিএফ ডকুমেন্ট হওয়াতে অন্য একটা ট্যাবে ওপেন হয়েছে, ওয়ার্ড ডকুমেন্ট হলে এটা ওয়ার্ডে ওপেন হয়ে যাবে। এটা আমরা কেন করে থাকি? যখন আমরা কোনো একটা ফাইলে কাজ করি তখন যখন কোনো একটা ফাইল আমাদেরকে ইম্পর্টেন্ট ফাইল ওটার সাথে কানেক্ট করতে হয়, তো ইনফরমেশন থাকতে হয়, তখন আমরা এইভাবে করে যে কোনো একটা ফাইল এখানে কানেক্ট করে দিতে পারি। মনে করেন আমি এখানে আইটি সোসাইটি লিখলাম, ওকে, আমি ওয়াইটিএস এর একটা ফাইলে কাজ করছি, এখানে ক্লিক করব,
ক্লিক করে এখান থেকে হাইপার লিঙ্ক করে দেব। হাইপার লিঙ্ক করে আমি এখান থেকে এই ডিসিআইটিএস প্রোফাইল স্টেটমেন্ট অফ পারপোজ এই যে ওয়ার্ড ফাইলটা দিলাম, তারপর যখন কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করব, এই যে দেখেন আমার ওই ফাইলটাতে আমাকে কি করবে, এখানে নিয়ে চলে আসবে। অর্থাৎ আমার ডকুমেন্টের অন্য একটা ফাইলে যে ফাইলটা আমার প্রয়োজন ওই ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এই কাজটা আসলে কখন করি আমরা, যখন আমরা নতুন কোনো একটা ডকুমেন্টে কাজ করতেছি এবং কিছু ইনফরমেশন অন্য কোনো একটা ফাইলে আছে, আমার ওই ফাইলটাতে লাগবে, হ্যাঁ, তখন আমরা আসলে এই জিনিসটা করে রাখি, যাতে আমি ক্লিক করলে কন্ট্রোল এবং মাউস দিয়ে যখন কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে যখন একটা ক্লিক করব, তখন আসলে আমাদেরকে ওই ডকুমেন্টটাতে নিয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার সবার কাছে? ওকে, আশা করছি ইনসার্টের বিষয়টা সবার কাছে ক্লিয়ার। এরপরে বুকমার্কে আসি। বুকমার্কের কাজটা কি? বুকমার্কের কাজ হচ্ছে, মনে করেন এটা হচ্ছে অনেক বড় একটা পিডিএফ বা একটা পেজ যেখানে অনেকগুলো টেক্সট আছে, এখন আপনি এটাকে পড়ছেন, পড়তে পড়তে আপনি একটা জায়গায় এই যে শব্দটা আছে মেসা পর্যন্ত, এই শব্দটা পর্যন্ত আপনি পড়েছেন। এখন কালকে পরদিন এসে আপনি যখন আবার ফাইলটা ওপেন করবেন বা যে বই বা পিডিএফটাতে কাজ করছিলেন, আপনি কতটুকু করেছেন বা পড়েছেন এটাকে আপনি খুঁজে পাবেন কিভাবে? এই জিনিসটা করার জন্য আমরা কি করি, এইটাকে এখানে এই যে সিলেক্ট করে একটা বুকমার্ক একটা অপশন আছে, বুকমার্ক অপশন দিয়ে আমি এখান থেকে মনে করেন TCITS লিখে যখন আপনি এটাকে অ্যাড করে দিবেন, ওকে, এখন আপনি দেখেন এটাকে এখানে ব্লু কালার করে দেখাবে। আপনি যখন এখানে পরদিন ফাইলটা ওপেন করবেন, আপনার এখানে বুকমার্কটা দেখাবে। আমি এখন ফাইলটাকে এখন এখানে কোথায় পড়ছি বুঝতে পারিনি, ইনসার্টে যাব, ইনসার্টে এখন আমি ডকুমেন্টের একদম মনে করেন কয়েকটা পেজ, এই পেজে আমি আছি। এখন এখানে এসে আমি চিন্তা করতেছি আমি এটা কোথায় পড়ছি ভুলে গেছি। আপনি এখানে আসবেন, ইনসার্ট থেকে বুকমার্কে চলে যাবেন, এই যে দেখেন মার্ক করা আছে না, এখানে ক্লিক করে আপনি যখন গো টু দিবেন, এই যে দেখেন আপনি যেই পেজে ছিলেন আপনাকে ওই পেজে নিয়ে যাবে। আপনার ডকুমেন্টে যদি 50টা পেজও থাকে, 50 নাম্বার পেজ থেকে আপনি 30 নাম্বার পেজ পর্যন্ত পড়েছেন, 30 নাম্বার পেজের কোন একটা ওয়ার্ডকে আপনি কি করেছেন, বুকমার্ক করে রেখেছেন। আপনি যখন 50 নাম্বার পেজে গিয়ে ইনসার্টটাকে বুকমার্কে গিয়ে গো টু দিবেন, তখন আপনাকে এই 30 নাম্বার পেজে আপনি যেখানে মার্ক করে রেখেছেন ওই জায়গায় আপনাকে নিয়ে আসবে। ইনসার্ট এবং বুকমার্ক এবং হাইপারলিংক সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ভাই বুকমার্কটা একটু দেখাই দেন। বুঝতে পারিনি, কথাটা বুঝতে পারিনি, আরেকটু বলো। ভাই বুকমার্কটা একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। মনে করো আমার এই ডকুমেন্টটা, এই ডকুমেন্টের আমি ইমপ্যাক্ট পর্যন্ত বা এই যে কারেন্টলি পর্যন্ত এখানে পড়েছি। এখন এর পরের দিন আমি এখানে এটাকে মার্ক করে রাখবো, কারেন্টলি পর্যন্ত পড়েছি, পড়ে এখন এই জায়গাটাতে আমি মার্ক করব এবং আজকের মতো আমি এখানে আর পড়বো না, পরবর্তী দিন এসে আমি এই জায়গা থেকে শুরু করব। এখন ফাইল যখন অনেক বড় হয় তখন আসলে এখানে খুঁজে পাওয়া কষ্ট হয়, সেজন্য আমরা কি করতে পারি, এই জিনিসটাকে এই যে যেটুকু পর্যন্ত পড়েছি বা যেখান থেকে শুরু হবে ওই জায়গায় যেখানে একটা ওয়ার্ডকে সিলেক্ট করে ইনসার্ট থেকে বুকমার্ক অপশনে চলে যাব এবং এটাকে একটা নাম দিয়ে দিব। তো আমি আমার নাম দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে চলে গেলেন। এখন আপনি আছেন কত নাম্বার পেজে? 2 নাম্বার পেজে আছেন। হ্যাঁ, আচ্ছা আমি এখানে পেজ পেস্ট করে আর কয়েকটা পেজ নিয়ে নিই। ওকে, এখন আমি আছি 9 নাম্বার পেজ। এখন আমি কোথায় পড়েছি, কোন জায়গায় পড়েছি ভুলে গিয়েছি। এখন এই যে এখানে পেজে আছেন ওই জায়গা থেকে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে বুকমার্ক থেকে এটাতে সিলেক্ট করে আপনি যখন গো টু দিবেন তখন আপনাকে দেখেন ওই যে প্রথম পেজে আমি মার্ক করে রেখেছিলাম আমাকে প্রথম পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে বুকমার্কের কাজ। অর্থাৎ কোন একটা বড় পিডিএফ বা ডকুমেন্ট যখন আমরা পড়ছি তখন যখন আমরা এটাকে কতটুকু পড়েছি মার্ক করে রাখতে চাই,
তখন আমরা কি করতে পারি, এই যে এখানে বুকমার্ক করে রেখে বুকমার্ক থেকে যখন আমরা গো টু দিব, আমাদেরকে যে জায়গায় মার্ক করে রেখেছিলাম ওই জায়গাটাতে এই জিনিসটা আমাদেরকে নিয়ে যাবে। এরপরে দেখেন একটা অপশন আছে কমেন্ট। কমেন্টের কাজটা কি বলেন তো? কমেন্টের কাজটা কি? কমেন্ট দিয়ে কি হয়? কি হয় কেউ একটু বলেন, কমেন্ট কি করি আমরা? ফেসবুকে যেমন আমরা কমেন্টে কমেন্ট করতে পারি পোস্টে, এখানেও আছে যে অনেকগুলো জায়গায় কমেন্ট করা যায়। এই কমেন্টের কাজটা কি? এই কমেন্টের কাজটা হচ্ছে যখন আপনি কোনো একটা ডকুমেন্টে, ওয়ার্ড ডকুমেন্টে কোনো একটা নির্দিষ্ট শব্দ বা লাইনকে চেঞ্জ করতে চাইতেছেন, মনে করেন আমি এই যে এখানে ওভার দ্য ইয়ার্স, এই জায়গাটা চেঞ্জ হবে। এখন এই জায়গায় আমাকে কেউ একজন ফাইলটা দিয়েছে, বলতেছে এই জায়গাটা চেঞ্জ হবে। এখন আমার যখন অনেক বড় ডকুমেন্ট, তখন আমি কিভাবে বুঝবো যে কোথায় চেঞ্জ হবে? ওনার সাথে আমার কমিউনিকেশন নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কমেন্ট অপশনে চলে যাব। কমেন্টে গিয়ে এখানে লিখে দিব ইউ হ্যাভ টু চেঞ্জ দিস ওয়ার্ডস, দিয়ে যখন এন্টার দিয়ে দিব, দেখেন ওকে চলে গেছে। এখন আমি যখন পড়তে পড়তে এই যে ইয়ার্স অপশনে চলে আসব, দেখেন আপনি যখন এটা করে দিবেন, কমেন্ট করে দিয়েছেন না, আপনার কাছে এখানে একটা অপশন দেখাবে, এই যে এখানে একটা বার শো হবে। ওকে, এই বারের কাজটা কি? আপনি যখন ডকুমেন্ট ওপেন করবেন, আমি ডকুমেন্টটাকে সেভ করে ওপেন করি। ওকে, আমি এখন এটাকে কেটে দিলাম। ফাইলটাকে আমি যখন ওপেন করব, আপনি যাকে পাঠাচ্ছেন সে যখন আপনার এই ফাইলটা ওপেন করবে, এই যে দেখেন ডান পাশে একটা বার শো করছে না? আর শো করছে। যখন সে এই জায়গাটাতে ক্লিক করবে, তখন দেখেন তাকে এখানে দেখাবে যে আপনি কি চেঞ্জ করতে যাচ্ছেন। এই জিনিসটা দেখাবে ইউ হ্যাভ টু চেঞ্জ দিস ওয়ার্ড। আপনার যখন এটা দেখা শেষ, রিমুভ করে দিবেন, ক্লিক করে দিবেন, আপনার এটা এখান থেকে চলে যাবে। অথবা আপনি এটাকে চেঞ্জ করার পরে তাকে আবার এখানে যখন একটা প্লাস অপশন দিবেন, রিপ্লে দিয়ে আপনি নাকি কি করতে পারেন, যে আপনি এটাকে চেঞ্জ করে দিয়েছেন এটা তাকে জানাতে পারবেন। বুঝতে পারছি কিভাবে কমেন্টটা কাজ করে? ওকে, আশা করছি সবার কাছে বিষয়টা ক্লিয়ার। এরপর দেখেন সবাই তো, কেউ তো জিজ্ঞেস করলেন না, ভাইয়া আপনি তো কমেন্ট করা দেখালেন, কমেন্টটাকে ডিলিট করার অপশন তো দেখাননি। আপনারা যখন কমেন্টটাকে ডিলিট করবো কখন, দেখেন আমি এখানে যখন ক্লিক করছি এটা এখানে দেখাচ্ছে, ওই যে বলছি একটু চেঞ্জ দ্য ওয়ার্ড। আপনি যখন এই ওয়ার্ড গুলোকে এখান থেকে রিমুভ করে দিবেন, আপনার এই ফাইলের কমেন্টটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তাহলে এভাবে করে আমরা যখন কোনো একটা ফাইলে কারেকশন থাকবে, বা এই ফাইলটাতে যিনি কাজ করেছে দেখার পরে আপনাকে, আপনার একটা কোনো অফিসে চাকরি করেছেন, আপনার একটা বস ওয়ার্ড ফাইল পাঠালো এবং কমেন্ট করলো, বা বসের কোনো একটা ওয়ার্ড ফাইল আপনাকে পাঠালো যে এটা একটু চেক করে দাও, তখন আপনি চেক করে আপনার কাছে মনে হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করা দরকার, তখন আপনি যেটা চেঞ্জ করা দরকার সিলেক্ট করবেন, ইনসার্টে চলে যাবেন, ইনসার্ট থেকে কমেন্ট, কমেন্টে আপনি লিখে দিলেন কি করতে হবে, এই জিনিসটা আপনি এখানে লিখে দিলেন, দিয়ে জাস্ট আপনার কাজ শেষ। যখন উনি ফাইলটা ওপেন করবে দেখবে যে এখানে এটাকে চেঞ্জ করতে বলছে, তখন যখন আপনি এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস করে দিবেন, আপনার নতুন যেটা চেঞ্জ করা দরকার সেই জিনিসটা আপনি এখানে অ্যাড করে দিবেন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আশা করি সবার কাছে ক্লিয়ার। এরপরে আসেন যে হেডার এবং ফুটার, এই দুইটার কাজ কি? আমরা তো বুকমার্ক দেখলাম, হাইপারলিংক দেখলাম। হ্যাঁ, হেডারের কাজ হচ্ছে আমরা যে লেটার হেড বা কোনো একটা ডকুমেন্টে যখন হেডার ইউজ করি, উপরে কিছু লেখা ব্যবহার করি, সেটা কিভাবে হতে পারে? এই হেডারটাকে আমরা এখান থেকেও দিতে পারি, অথবা আপনি ডকুমেন্টের উপর যখন এভাবে ডাবল ক্লিক করবেন দেখবেন এখানে একটা অটোমেটিক হেডারের অপশন
চালু হয়ে যাবে। এই হেডার অপশন থেকে আমরা চাইলে ছবিও অ্যাড করতে পারি। যখন কোনো একটা কিছু লোগো ব্যবহার করছি, আমি আমার একটা ফাইল আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে জায়গায় আমি কি করেছি, এই হেডার ব্যবহার করে এই জিনিসটা কি করেছি, এখানে ডকুমেন্টটা এখানে ব্যবহার করে লেটার হেড এর মতো বানিয়ে নিয়েছি। সো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন, যখন এখানে ডাবল ক্লিক করবেন, আপনার যদি ইমেজ লাগে পিকচার অপশন আছে, পিকচার্স থেকে আপনি আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন, সেটা পিএনজি হোক বা জেপিজি হোক, যাই দিতে চাচ্ছেন সেটাকে এখানে কি করবেন, জাস্ট ক্লিক করে ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করে র‍্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কি করবেন, বড় ছোট করে এখানে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এরপরে এখানে আপনি চাইলে আপনার মতো করে কি করতে পারবেন, লিখতে পারবেন। ওইটা আমার এখানে একটু প্রবলেম করতেছে, এটাকে একটু চেঞ্জ করি। এই যে দেখেন, আপনি এবার আপনার পছন্দ মতো চাইলে এখানে কি করতে পারবেন, অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করে বা যেভাবে চাচ্ছেন আপনি ওইভাবে করে এখানে কি করতে পারবেন, অ্যাডজাস্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মতো করে আপনি টেক্সট এখানে অ্যাড করে দিতে পারবেন। দিয়ে আপনি যে জিনিসটা চাইতেছেন সেই জিনিসটাকে এখানে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে দেখেন, হেডার ফ্রম টপ। আপনি কতটুকু টপটা দিতে চাচ্ছেন এই জিনিসটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বা কোন জায়গায় রাখতে চাচ্ছেন এই জিনিসটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে এই হেডারের আরেকটা অপশন আছে এখানে দেখেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ। ডিফারেন্ট ফার্স্ট পেজের কাজটা কি, আপনারা যখন অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু করে আমি চাচ্ছি আমার প্রথম পেজে কোনো রকম হেডার আমি ইউজ করব না, তখন জাস্ট এই যে হেডারে ডাবল ক্লিক করার পর এই যে এখানে অপশন আছে এটা ক্লিক করে দিবেন। আপনার প্রথম পেজে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং সেকেন্ড পেজে গিয়ে থেকে আপনার হেডারটা শুরু হবে, এবং এটা যতগুলো পেজ আছে সবগুলো যে পেজে কন্টিনিউ হবে, শুধুমাত্র প্রথম পেজটা ছাড়া। যখন আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ দিব তখন, আর যখন ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজেস দিব। অড এন্ড ইভেন পেজেস এর কাজ কি, আপনার জোড় এবং বেজোড় পেজগুলোতে সে কি করবে না, এটাকে ব্যবহার করবে না। অর্থাৎ বেজোড় পেজগুলোতে সে ব্যবহার করবে, জোড়গুলোতে সে ব্যবহার করবে না। এভাবে করে চাইলেও আমরা হেডার দিতে পারি, হেডার ব্যবহার করতে পারি। আমাদের যে কোনো একটা ডকুমেন্টে যখন প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে এই জিনিসগুলো ব্যবহার করে হেডার ইউজ করতে পারি। এবার হেডার তো দেখলাম, ফুটারের কাজ কি, এখানে আরেকটা অপশন আছে ফুটার। ফুটারের কাজ হচ্ছে ডকুমেন্টের নিচে লেখা, ডকুমেন্টের নিচে লেখা। এই যে দেখেন, ডকুমেন্টের নিচে লেখা, এই যে ডকুমেন্টে আমরা অনেক সময় দেখবেন না ডায়েরিতে নিচে কিছু ছোট করে লেখা থাকে, বা নোটবুকে ছোট করে কিছু লেখা থাকে না, এই যে ওই জিনিসটা করা হয় ফুটার ব্যবহার করে এখানে বোঝানো। যেমন আমি এখানে লিখে দিলাম মেক ইউর আইটি ক্যারিয়ার, ওকে। এই জিনিসগুলো আমরা এখান থেকে ব্যবহার করে কি করতে পারি, ব্যবহার করতে পারি, এবং আমরা এখান থেকে চাইলে এটাকে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ বা আমরা যেটা চাচ্ছি যেভাবে চাইতেছি সেটাকে সেভাবে ব্যবহার করতে পারি। করে আপনার ফন্ট সাইজ আপনি এখান থেকে রেখে কি করতে পারবেন, বড় ছোট করে ব্যবহার করতে পারবেন। ফন্ট কালার চাইলে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখানেও হেডারের মতো সেম অপশন আছে, ফুটারটা কতটুকু রাখবেন উপর থেকে আর নিচে থেকে কতটুকু রাখবেন, এই জিনিসটা আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন, যে কতটুকু নিচে থাকবে এবং কতটুকু উপরে আমি এটাকে রাখতে চাইছি।
এই জিনিসটা করে দিতে, এবং ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজেস, ওই যেটা বলছিলাম ব্যাচেল পেজ গুলোতে থাকবে, জোর পেজ গুলোতে সে থাকবে না। ডিফারেন্ট ফার্স্ট পেজ, প্রথম পেজে আপনার ইচ্ছা মতো দিবেন, এবং দ্বিতীয় পেজ গুলো থেকে সে কি করবে, নতুন করে অ্যাড করে নিবে। বুঝা গেছে হেডার এবং ফুটারের কাজটা? ওকে, এরপরে আসেন আরেকটা জিনিস, হেডার গেল, ফুটার গেল। এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে এডিট ফুটার দিয়ে এডিট অপশনটা এখান থেকে নিতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে এখানে এডিট অপশন চলে আসবে। এরপরে আসেন যে পেজ নাম্বার। পেজ নাম্বারের কাজ কি? আমাদের যে কয়টা পেজ আছে ডকুমেন্টের, পেজে নাম্বার অ্যাড করা। এই নাম্বার অ্যাড করতে এখানে অনেকগুলো অপশন আছে, যে পেজের কোন পাশে আমি নাম্বার দিব। দেখেন প্লেন নাম্বার লেফট থেকে শুরু হবে, এটা বাম পাশে আছে, নাকি পেজে মিডলে দিবেন, নাকি রাইটে দিবেন, নাকি হচ্ছে অ্যাকসেন্ট বার করে যে কোন পাশে কিভাবে করে আসবে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে যেটা খুশি আপনার ডকুমেন্টের সাথে যেটা অ্যালাইন করে পারফেক্টলি, আপনি ওই জায়গাটাতে এই জিনিসটাকে এখানে অ্যালাইন করে দিতে পারেন, এবং এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন আসবে, এটাও করতে পারেন। এবং হোম বাটনে গিয়ে আপনি এখান থেকে চাইলে তার ফন্ট সাইজ, ফন্ট কালার যেটা যাচ্ছেন ওই জিনিসটাকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিয়ে চুজ করে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন, এবং আপনার প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি সে নাম্বারগুলো নিয়ে নিবে। 1 2 3 4 অটোমেটিক্যালি নাম্বারগুলো সে এখান থেকে নিয়ে নিবে। সেম ভাবে নাম্বার আমরা যেমন হেডারে দিতে পারি, আবার টপ অফ দা পেজ, বটম অফ দা পেজ, এই পেজের মাঝামাঝি করে, এবং পেজ মার্জিন আপনি কি মার্জিনের সাথে করে দিবেন নাকি মার্জিনের বাইরে করে দিবেন। এরপরে কারেন্ট পজিশন যেখানে আছে এখন সেখানে। আর যদি বলেন যে ফরম্যাট পেজ নাম্বার দিয়ে আপনি কি রকম নাম্বার ফরম্যাটে চাচ্ছেন, 1 2 3 এবিসি বা কিংবা রোমান সংখ্যায় যেটাই চাচ্ছেন, সেটাকে আপনি জাস্ট এখান থেকে ফরম্যাট অপশন থেকে দিয়ে জাস্ট সিলেক্ট করে দিলে এখানে কি হবে, আপনার নাম্বারের অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আসেন রিমুভ পেজ নাম্বার। আপনি বলছেন না আমার এখানে কোনো পেজ নাম্বার লাগবে না, রিমুভ পেজ নাম্বারে ক্লিক করবেন, পেজ নাম্বার অটোমেটিক্যালি চলে যাবে। এরপরে আরেকটা অপশন আসে টেক্সট বক্স। টেক্সট বক্সটার কাজটা কি? টেক্সট বক্সের কাজ হচ্ছে আমাদের কোন একটা নির্দিষ্ট ডকুমেন্টে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমি মার্কিং করে দিব, এবং ওই মার্কিং এরিয়ার মধ্যে আমি আমার টেক্সটটাকে রাখবো। মনে করেন এই যে ইন্ট্রোডাকশন লেখাটা, আমি চাচ্ছি এটাকে এখানে রাখবো না, আমি কি করব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আসবো। টেক্সট বক্স নিয়ে এসে এই যে দেখেন একটা নির্দিষ্ট এরিয়া আমি তাকে মার্কিং করে দিছি, এবং সেই নির্দিষ্ট এরিয়াটা পর্যন্ত কি করবে, টেক্সটটাকে সে রাখবে। ইন্ট্রোডাকশন, এবং এখান থেকে আপনি টেক্সট কালার, টেক্সটের ফরম্যাট যেটা চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে কি করতে পারবেন, চেঞ্জ করে আপনাদের মতো করে যেটা প্রয়োজন ওই অনুযায়ী আপনি সেটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এবং এই যে টেক্সট বক্স আছে না, এটার ফরম্যাট অপশনে যাইলে এখান থেকে এটাকে র‍্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট করে দিবেন। বিহাইন্ড টেক্সট আমরা যে শেপ, যে কোনো শেপ নেই, যে কোনো ইমেজ নেই, ফরম্যাট অপশন থেকে এটাকে সবসময় আমরা বিহাইন্ড টেক্সট করে দিয়ে রাখবো। যদি বিহাইন্ড টেক্সট করে দিয়ে না রাখি তাহলে সে কি করবে, এই যে দেখেন আমি তাকে কি করলাম, লাইন উইথ টেক্সট বা এখান থেকে অন্য যখন একটা অপশন করে দিব, সেই টেক্সটের সাথে কি করবে, ঝামেলা করবে। কখনো একটা ডকুমেন্ট আপনি যখন এভাবে দিতে চাচ্ছেন, এই টেক্সট বক্সকে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এবং বিহাইন্ড টেক্সট দিয়ে রাখলে সুবিধা হচ্ছে এটাকে আপনি যেখানে মুভ করাইতে চাইবেন, যেভাবে মুভ করাইতে চাইবেন সে ওভাবে আপনার কথা অনুযায়ী চলবে। যদি বিহাইন্ড টেক্সট দিয়ে না রাখেন তাহলে সে হচ্ছে তার কথা মতো চলবে। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা এটাকে পজিশন চেঞ্জ করতে পারি, এবং এটাকে টেক্সটে ফিল দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এটাকে আবার শেপ করেও দিতে পারি। আপনি যেটা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন ওইভাবে করে এটাকে আমরা এখান থেকে কি করতে পারি, এডিট করে দিতে পারি টেক্সট বক্স থেকে। হ্যাঁ, এরপরে এখানে দেখেন টেক্সট বক্সে আরো অনেকগুলো অপশন আছে। আপনি কিরকম চাচ্ছেন, যে এত বড় টেক্সট বক্স লাগবে, ছোট লাগবে, যেটাই চাচ্ছেন ওটাকে আমরা এখান থেকে কি করতে পারি, নিতে পারি। এবং আপনি বলছেন না আমি একটা টেক্সট বক্স ড্র করব, এই যে প্লাস চিহ্ন আসছে, আপনি যেখানে চাচ্ছেন নিয়ে যাবেন, নিয়ে এভাবে টান দিবেন, আপনার কতটুকু লাগবে টেক্সট বক্স, ওই অনুযায়ী একটা এক্সট্রা টেক্সট বক্স আপনার সামনে ক্রিয়েট হয়ে যাবে। এবং সেটাকে আপনি জাস্ট করে র‍্যাপ টেক্সট থেকে
বিহাইন্ড টেক্সট করে দিলে আপনি এটাকে তার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ক্লিয়ার সবার কাছে টেক্সট বক্স এবং এই যে জিনিসগুলো? আচ্ছা, টেক্সট বক্সটা গেল। আমরা আজকে আর দুটো অপশন দেখব, এরপরে আমাদের লাস্ট ক্লাসে টেবল, ইকুয়েশন এবং সিম্বলের কাজটা আমরা আপনাদেরকে দেখাই দিব, এবং এখানে যে একটা অবজেক্টের অপশন আছে এই অবজেক্টের এই জিনিসটাও দেখাই দিব। এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ দেখে আমাদের ক্লাস শেষ করে দিব। নাবিয়া, শুনতে পাচ্ছ? নাদিয়া আপু? আকুর বাসায় হয়তো কারেন্ট নেই, গ্রুপে বলছিল। আচ্ছা, আকাশ কি আছে বা আসিয়া? ভাই অ্যাটেন্ডেন্স শিটের জন্য নাকি? অ্যাটেন্ডেন্স শিট হ্যাঁ, হ্যাঁ, রেডি হ্যাঁ। করা আছে। ওকে, তাহলে ওই অ্যাটেন্ডেন্স শিটটা চ্যাট বক্সে দিয়ে দাও। ঠিক আছে। ওকে, এরপরে আসেন আমাদের ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজ কি? ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে আপনার কোন একটা ডকুমেন্ট বা আপনার পছন্দ মতো ওয়ার্ডকে আপনি আপনার মতো কি করবেন, ডিজাইন করবেন। এই যে দেখেন, just যেটা চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করেন, ইনসার্টে যান, ওয়ার্ড আর্টে যান, আপনার যেটা পছন্দ জাস্ট ক্লিক করেন, সেটা এখানে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এবং এরপরে আপনার এখানে ফরম্যাট অপশন আসবে। ফরম্যাট অপশন থেকে আপনি এটাকে চাইলে কি করতে পারবেন, ফিল কালার দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে এখান থেকে টেক্সচার দিয়ে চেঞ্জও করতে পারবেন। as like what you want you can do it with this word art। তারপর হচ্ছে টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, যে আপনি কিভাবে দিবেন। মনে করেন আমি আপনি হচ্ছেন এইভাবে দিবেন, ওকে ফাইন, এভাবে দিচ্ছেন, দিয়ে আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেন। বলছেন না আমি এভাবে দিব না, এটা আমার এভাবে থাকবে, চেঞ্জ করে দেন টেক্সট ডিরেকশন থেকে। হ্যাঁ, টেক্সট ডিরেকশন অপশন আছে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে করতে পারেন। প্রিভিউ আপনি দেখতে পারবেন। অ্যাপ্লাই টু কি, যদি অনেকগুলো থাকে কোথায় অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, অ্যালাইন টেক্সট, এটা কি রাইট অ্যালাইন হবে না লেফট অ্যালাইন হবে, সিলেক্ট করে দেন। তারপর টেক্সটে এখানে এফেক্ট আছে, আপনি এখান থেকে এফেক্টও দিতে পারেন। অর্থাৎ হোয়াট ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট উইথ ওয়ার্ড আর্ট। ওকে, এটা দিয়ে আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারবেন। এরপরে আসেন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ড্রপ ক্যাপ। আমরা ম্যাগাজিন দেখেছি না? ম্যাগাজিন কে কে দেখেছি? ম্যাগাজিন বইগুলো দেখেছি না? অনেকে হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, আমরা ম্যাগাজিন দেখেছি। এখন এই ম্যাগাজিনের কাজ দেখবেন যে প্রথমের দিকে যে ওয়ার্ডটা থাকে সেটা একটু বড় করে থাকে, একদম খুব বড় করে থাকে। যখন কোনো ব্যক্তির নাম নিয়ে ম্যাগাজিন লেখা হয় তখন কি হয়, ওই যে ডকুমেন্টের যে ওয়ার্ডটা থাকে সেটা অনেক বড় করে থাকে। এই জিনিসটা কিভাবে করে, এটা আমরা চাইলে ওয়ার্ড দিয়ে করি, কিন্তু নরমালি ম্যাগাজিন ডিজাইন করা হয় অ্যাডোবি ইনডিজাইন দিয়ে। আমরা ওয়ার্ড দিয়ে কোনো ডকুমেন্টে কি কিভাবে করতে পারি, যে ওয়ার্ড বা যে ডকুমেন্টের ওয়ার্ডটাকে আমি বড় করতে চাইতেছি ওইটাকে সিলেক্ট করে ড্রপ ক্যাপ অপশন থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেন। নাও সি হোয়াট ইজ হ্যাপেনিং। সো এইভাবে করে আমরা চাইলে এবার এটাকে কালারও চেঞ্জ করতে পারি। এখানে এসেছেন, কালার চেঞ্জ করুন। ওকে, জাস্ট চেঞ্জ দ্য কালার। আপনি চাচ্ছেন কি করবেন, এখন ফন্ট চেঞ্জ করবেন। এখান থেকে এসে ফন্ট আপনার পছন্দ মতো আপনি কি করবেন, ফন্টও চেঞ্জ করে দিতে পারবেন। যে ফন্টও চেঞ্জ করে দিয়ে আপনি এখান থেকে যখন আপনার কোনো ডকুমেন্টে যদি ওয়ার্ড আর্টের প্রয়োজন হয়, ড্রপ ক্যাপের প্রয়োজন হয়, তখন আমরা ড্রপ ক্যাপ ইউজ করে আমার যে ডকুমেন্ট বা যে ওয়ার্ডের লেটারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এই যে সিলেক্ট করবেন ড্রপ ক্যাপ, আবার এখান থেকে ইন মার্জিন একটা অপশন আছে, আরটা হচ্ছে অর্থাৎ মার্জিনের সাথে অ্যালাইন করে, আর যেটা শুরুতে দিয়েছি সেটা হচ্ছে মার্জিনের ভিতরে।
ইনমার্জিন দিয়ে আপনি চাইলে করে দিতে পারেন, অথবা এখানে ড্রপ ক্যাপের অনেকগুলো অপশন আছে কিভাবে দিতে পারেন, বা ড্রপ ক্যাপ অপশনে গিয়ে আপনি এখান থেকেও চাইলে কি করতে পারি, আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। ওকে, আরেকটা ছোট্ট জিনিস আছে, ওই জিনিসটা অ্যাড করে দিই, তাহলে আজকে মোটামুটি অনেকটা শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা টেবল এবং ইকুয়েশনের কাজটা দেখবো। এখানে কি করতে পারি, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সিম্বলের কাজটা কি। সিম্বলের কাজ হচ্ছে আমাদের এখানে কিছু ডিফল্ট কিছু সিম্বল দেওয়া থাকে, সেটা আপনি যে ফন্ট ইউজ করছেন ওই ফন্টের বেসিসে কিছু ডিফল্ট সিম্বল দেওয়া থাকে। এই সিম্বল থেকে আমরা কি করতে পারি, আমাদের যদি কোনো সিম্বল প্রয়োজন হয় সেটাকে আমরা এখান থেকে এই যে সিম্বল ইনসার্ট সিম্বল অপশনে গিয়ে এখান থেকে অ্যাড করে দিতে পারি, অথবা মোর সিম্বল অপশনে গিয়ে আমরা এখান থেকে যখন কোনো ফন্টের বেসিসে দিব, ওটা হচ্ছে অনেকগুলো অপশন আছে যে আপনি কি ফন্টের বেসিসে চাচ্ছেন নাকি হচ্ছে জাস্ট নরমাল টেক্সট। যখন আপনি এখান থেকে মনে করেন এই যে ফন্ট চুজ করে দিচ্ছেন ক্যামব্রিয়া, এই ফন্টের আন্ডারে যখন কোনো সিম্বল আছে সেগুলো এখানে চলে আসে, এবং এখান থেকে আমরা কি করতে পারি, এভাবে করে কিছু সিম্বল যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে জাস্ট যে সিম্বলটা চাচ্ছি সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব, ক্লোজ করে দেব। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এখন বলেন এ পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কেউ কোনো জায়গায় বুঝেননি? কারো কোনো কোয়েশ্চেন আছে বা কেউ কোনো জায়গায় বুঝেননি? প্রমিলি আপু হ্যান্ড রেজ করেছেন। ওকে, বুঝেছেন, কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আপনাদেরকে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স ফর্মটা দেখে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। তো এই যে আগামী ক্লাসে আপনাদের ওয়ার্ড শেষ হয়ে যাবে, এবং এরপরে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে আমরা আপনাদেরকে এটার উপর সার্টিফিকেট দিয়ে দিব। তো আজকের এই 2 ক্লাস মিলে আপনাদের ক্লাসগুলো কেমন লেগেছে, এবং আজকের ক্লাসে কেউ কোনো জিনিস বুঝতে পারেন নাই বা বুঝেননি এরকম কিছু আছে কিনা, যদি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন।